ধ্বনি পরিবর্তন কতগুলো করেছিলাম আমরা? আগম মানে আসা, আগমন। দুরকম যেহেতু ধ্বনি আছে, এখন বর্ণ বলি বলার সুবিধার জন্য। স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ। তাই আমরা করেছিলাম দু রকমের আগম, স্বরাগম আর ব্যঞ্জনাগম। এবার একটা শব্দের আদিতে আসতে পারে, মাঝে আসতে পারে, শেষে আসতে পারে। তাই স্বরাগমের ক্ষেত্রে করেছিলাম আদি স্বরাগম, মধ্য স্বরাগম, অন্ত স্বরাগম। আর ব্যঞ্জনাগমের ক্ষেত্রে করেছিলাম আদি ব্যঞ্জনাগম, মধ্য ব্যঞ্জনাগম, অন্ত ব্যঞ্জনাগম। এরপরে দুটো বিশেষ ধরনের ব্যঞ্জনাগম করিয়েছিলাম, ইয়শ্রুতি, রশ্রুতি। তাই তো এবারে আমরা করব এর উল্টোটা। মানে আমাদের অভ্যাসগুলো কিরকম দেখো, যেটা আছে তাকে উড়িয়ে দিচ্ছি, আবার যে নাই তাকে ডেকে নিয়ে আসছি। অদ্ভুত ব্যাপার। তো কি করব, এটা আমাদের আর কি হয়ে মানে ভাষার বিবর্তনের সঙ্গে সঙ্গে এগুলো হচ্ছে, করার কিছু নেই। লোপ হচ্ছে প্রথম আমরা শুরু করব স্বরলোপ। একই রকম ভাবে দুভাগে ভাগ করে দাও। হ্যাঁ, স্বরলোপ আর ব্যঞ্জন লোপ। এবার এগুলোকে ক ভাগে ভাগ করবো তোমরা নিশ্চয়ই জানো। তিন ভাগে ভাগ করতে হবে আমাদেরকে। হ্যাঁ, তাহলে আদি থেকে স্বরবর্ণ লোপ পেলে, শব্দের প্রথম থেকে যদি স্বরবর্ণটা লোপ পেয়ে যায় তাহলে আদি স্বরলোপ বলবো। শব্দের মাঝখান থেকে যদি স্বরবর্ণটা লোপ পেয়ে যায় তাহলে সেটাকে মধ্য স্বরলোপ বলবো। আর শব্দের শেষ থেকে যদি স্বরবর্ণ লোপ পেয়ে যায় তাকে বলবো অন্ত স্বরলোপ বা অন্ত্য স্বরলোপ। এটা জপনা দিয়ে দিতেও পারি, ঠিক আছে, দুটোই ঠিক। আমি মধ্য অন্ত যখন লিখলাম তখন এখানে আবার কায়দা করে স্বরলোপটা কেন লিখে যাচ্ছে, দরকার নেই। বুঝতে পারছি যে দুই রকমের স্বরলোপ হতে পারে। আচ্ছা, মজার ব্যাপারটা যেটা হচ্ছে যে আদি স্বরলোপ যখন ঘটে সেই সঙ্গে সঙ্গে অন্য কিছু পরিবর্তন ঘটে যায়। আমরা কিন্তু লক্ষ্য রাখবো আদি স্বরলোপ হচ্ছে কিনা, বাকি যে পরিবর্তন ঘটছে সেটা আমাদের এখন দেখার কোনো দরকার নেই। যেমন একটা কথা, তোমরা গ্রামের ছেলেমেয়েরা এই শব্দটার সঙ্গে পরিচিত হতেও পারো। আমরা তো ছোটবেলায় পরিচিত ছিলাম। তিসি, হ্যাঁ তিসি ক্ষেত, তিসির বয়ে ছিল, হ্যাঁ তিসির তেল, তিসির খৈল, ঠিক আছে। মানে সরষের থেকে যেমন তেল বেরোয়, সরষের থেকে খোল হয়, সেরকম তিসি একটা তৈলবীজ যেখান থেকে তেল পাই আমরা। এটা কোথা থেকে এসেছে? মূল শব্দটা ছিল অতসী। হ্যাঁ, অতসী থেকে হয়ে গেল তিসি। কোনটার দিকে নজর দিতে বলবো? অটা ছিল, অটা এখানে লোপ পেয়ে গেছে। অতসী থেকে অলোপ পেয়ে গেলে তসি হওয়ার কথা, ঠিক আছে। তিসি কি করে হলো? এটা আবার অন্য রকমের ধ্বনি পরিবর্তন, ঠিক আছে। তাহলে অতসী থেকে তিসি, এর মধ্যে দুটো ধ্বনি পরিবর্তন হয়েছে। একটা হচ্ছে অলোপ হয়েছে, আরেকটা কি হয়েছে এখন বলবো না, কারণ আমরা এখন আদি স্বরলোপ পড়ছি। ঠিক এইরকম আরেকটা তোমাদের খুব সহজ, মানে এই উদাহরণগুলো কেন করাচ্ছি, এগুলো প্রত্যেকের বইয়ে পাবে তোমরা, আর এগুলো থেকে পরীক্ষায় আসবে। লাউ মানে আমরা যেটা রান্না করে খাই,
ঠিক আছে। বাবা রামদেব বলছেন যে লাউয়ের জুস, লাউয়ের রসটা নাকি শরীরের পক্ষে খুব ভালো। তো উনি বলার পর থেকে দেখছি লাউয়ের দাম কিন্তু বাড়তে শুরু করে। আগে লাউকে আর কুমড়োকে কেউ পাত্তা দিতাম না, তাই তো? লাউয়ের তরকারি কুমড়োকে পাত্তা দিতাম না, কিন্তু এখন লাউ যাতে উঠে গেছে। হ্যাঁ, আমারও ভালো লাগে ওই বুটের ডাল দেয়া থাকবে, ডাল খেতে। লাউ বস্তুটাও ভালো। আচ্ছা ছাড়ো, ওটা আমাদের দেখার দরকার নেই। লাউ কেমন করে তরকারি করা হয় ওটা মায়েরা চিন্তা ভাবনা করবেন, আমরা খাবার মানে খাবো। আমরা আমাদের যেটা চিন্তা ভাবনা করার দরকার সেটা হচ্ছে লাউ শব্দটা অলাউ থেকে এসেছে। এই অটি লোক হয়েছে, আমরা এদিকে লক্ষ্য রাখবো। ব লোকটার দিকে আমাদের দেখার দরকার নেই। অটা লুপ্ত হয়েছে, তার মানে আদি থেকে একটা স্বরবর্ণ লুপ্ত হয়েছে। তাহলে এটা আদি স্বরগমের উদাহরণ। আদি স্বরলোপের উদাহরণ। এবার মধ্য স্বরলোপ। মধ্য স্বরলোপ অলাউ কোথা থেকে আসছে? আমরা দেখলে, আশা করি তোমরা সবাই এটা ব্যবহার করো, আর যে এটা ব্যবহার না করো সে ঘরে দেখো না বনে চলে যাবে। কি পশু পাখিরা করে না, কিন্তু প্রত্যেকটা মানুষ গামছা ব্যবহার করে। আচ্ছা, গামছাটা কি কাজে আমরা ব্যবহার করি? তাহলে আসলে শব্দটা ছিল গা মোছা কাপড়, তাই তো? একটা কাপড়ের টুকরো যাকে আমরা বলি গা মোছা কাপড়, তাই তো? ধীরে ধীরে গা মোছা থেকে, গা মোছা কাপড় থেকে শুধু গা মোছা কথাটা এসে গেল। যেমন তোমরা আগে যখন প্রথম মোবাইল ফোন বেরিয়েছিল সবাই বলতো মোবাইল ফোন, এখন আর ফোন কথাটা বলেই না, এখন শুধু মোবাইল। মানে পরের অংশটা না বললেও সবাই বুঝতে পারছে, এই জন্য পরের অংশটা বলার দরকার নেই। সেরকম গামোছা কাপড়, গামোছা কাপড় বলতে বলতে মোবাইল ফোনের ফোনটা যেমন আমরা বাদ দিয়ে দিয়েছি, কাপড়টা আমরা বাদ দিয়ে দিয়েছি। তাহলে প্রথম হলো গামোছা কাপড় থেকে হলো গামছা। এই গামোছা, এই গামোছাটা দে তো। কিন্তু তোমরা লক্ষ্য করে দেখো, গামোছা উচ্চারণ করা চাইতে গামছা উচ্চারণ করা সহজ, তাই তো? অনেকের গ্রামে নাম থাকে ধরো নেপাল, বলে নেবলা, কারণ নেপাল উচ্চারণ করা চাইতে নেবলা উচ্চারণ করা সহজ। সেই জন্য তার খারাপ লাগছে কি না লাগছে আমরা তখন ভাবি না, আমার উচ্চারণ করা সহজ হচ্ছে। তো সেই রকম গা মোছা, গা মোছা, গামোছা উচ্চারণ করতে করতে দেখা গেল আমরা একদিন গামছা উচ্চারণ করতে শুরু করে দিলাম। ধীরে ধীরে ওই এলাকার সবাই গামছাই বলছে, আর গামছা বলতে সবাই চিনতে পারছে যে গামছা মানে ওইটাই। তাহলে ছিল গা মোছা, আমি গাটা ভাঙছি না, ছাটাও ভাঙছি না, ঠিক আছে? মোকে ভাঙবো, ময়ের পরে দেখো ও ছিল, তাই তো? ও ছিল কিনা ময়ের পরে? ও একটা স্বরবর্ণ পড়ে কিনা? ওটা উঠে গেল। আমরা বানান লিখছি ওটা গামোছা, কিন্তু উচ্চারণটা কি করছি? গামছা। তাহলে এইটা মধ্য স্বরলোপের উদাহরণ। কি বোঝা গেছে তো? যেখানে মানুষজন বসবাস করেন তাকে বলা হয় বসতি। বলে না ওখানকার জনবসতি ঘনত্ব কেমন আছে না, গুগলে আছে, শব্দটা হচ্ছে বসতি, ঠিক আছে? বসতি উচ্চারণ করার চাইতে বস্তি উচ্চারণ করাটা আমাদের কাছে অনেক সহজ। এখন বিভিন্ন শহরে বস্তি আছে, মানে গরিব লোকেরা যেসব জায়গায় বসবাস করে। বসতি মানে কিন্তু যে কোনো মানুষজনের বসবাসের জায়গা,
কিন্তু এইটা যখন বস্তি হয়ে গেল, অকারের তো লোপ হয়ে গেল। কি অকার লোপ হচ্ছে এটা বুঝতে পারছো না? ভেঙে দেখি দেবো, হ্যাঁ দেখে দেবো। এইটা ছিল ব, ভাঙছি না, শটাকে ভেঙে দিচ্ছি, স অ, তার তিনটাকে ভাঙছি না, হলো। এবার যখন অটা লোপ হয়ে গেল মাঝ থেকে, দন্ত সটা কয়েক গাড়ি চেপে গেল, বস্তি। হলো, মানেটাও পাল্টে গেল, বানানটাও পাল্টে গেল। কি পাল্টে গেল? মাঝ থেকে এটা স্বরবর্ণ লোপ হয়ে গেল। তাহলে এটা হচ্ছে মধ্য স্বরলোপের উদাহরণ। দুটো পড়ালাম, এক হচ্ছে গামোজা থেকে গামছা, আর এক হচ্ছে বসতি থেকে বস্তি। এবার অন্ত স্বরলোপ করতে হবে। আমরা যত শেষে অকার যুক্ত শব্দ আছে বাংলায় উচ্চারণ করার সময় ওটাকে উড়িয়ে দিই। কি উড়াই কিনা? এটা যখন আমরা ছোটবেলায় বর্ণ পরিচয় প্রথম ভাগে পড়েছি, তখন আমাদেরকে পড়ানো হয়েছে কর, খল, জল, ঘট, এরকম করে পড়ানো হয়েছে। কিন্তু এখন আমরা কি উচ্চারণ করি? জল। মানে শেষের কটাকে উড়িয়ে দিয়েছি, জটাকে ভাঙছি না, লটাকে ভাঙছি, ল যুক্ত ছিল, এখন কি হয়ে গেল? এই কটাকে উড়িয়ে গেল। তোমরা সবাই দেখো শেষে যতগুলো অ দিয়ে শব্দ আছে, অধিকাংশ ক্ষেত্রে আমরা সেই অটা বলি না। ভাত বানান কি? ভয়াকার ত, অসন্ত আছে নেই, তার মানে অ আছে বানানটার মধ্যে, তাহলে উচ্চারণটা হওয়া উচিত ছিল ভাত, আমরা বলি ভাত। মৎস্য থেকে মাছ, মাছ, মাছ ও বানানটা ময়াকার ছ দিচ্ছি, হলন্ত দিচ্ছি না, দিচ্ছি না তো, কিন্তু উচ্চারণ করার সময় মাছ, শেষের অকারটা উচ্চারণ করছি না। তাই অন্ত স্বরলোপে যখনই তোমাদের উদাহরণ পরীক্ষার সময় খুঁজবে, তখন তোমরা এই শব্দগুলো মনে করে নেবে। এই 2 অক্ষরে 3 অক্ষরে ছোট ছোট শব্দ আমরা কেমন উচ্চারণ করি, এগুলো অকারান্ত শব্দ, দেখবে সব অ লোপ। ঠিক আছে? এমনকি এই কথাটা, এই যে ব্রত, এটা বলা হয়, এটা সঠিক উচ্চারণ ব্রত, কিন্তু আমরা এটা উচ্চারণ করি কি? ব্রত। মায়েরা করে না বিপদদারি নিয়ে ব্রত, তাই তো? আচ্ছা, অনেক সময় পরে আরেকটা শব্দের সঙ্গে যোগ হলেও প্রথম শব্দটার অন্ত স্বরলোপ হয়ে যায়। ভালো করে শোনো, এটা মিস করে যেও না। পাশে আরেকটা শব্দের সঙ্গে যদি জুড়ে যায়, তখন আকারটা লোপ হয়ে যায়। কিরকম? কাঁচা, যেটা এখন পাকেনি। আচ্ছা, আমরা কাঁচাকে কি কখনো কাঁচ কাঁচ বলে? নিশ্চয়ই বলি না। এটা কাঁচ আম, নিশ্চয়ই বলি না, কাঁচা আমই বলি। কিন্তু অনেক সময় কি হয়, কোনো কোনো শব্দের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আকারটা উড়ে যায়, এটার অন্ত স্বরলোপ হয়ে যায়। যেটা আমরা কেউ চাই না পরীক্ষায়। কি করি আমরা? এই অটাকে আটাকে উড়িয়ে দিই, হয়ে যায় কাঁচকলা। ঠিক আছে? এটা কিন্তু মধ্য স্বরলোপ নয়, এটা এই প্রথমের কাঁচা শব্দটার অন্ত স্বরলোপ হয়েছে। ঠিক আছে? অন্ত স্বরলোপ হওয়ার পরে এই দুটো যোগ হয়ে এই শব্দটা তৈরি হয়েছে। আরেকটা তোমাদের বই থেকে উদাহরণ দিই, মিষ্টান্ন।
কালো শব্দটা কত থেকে এসেছে? মিস কালো মানে কি একদম ঘুটঘুটে কালো, তাই তো, খুব কালো, সেরকম মিস কালো। এই শব্দটা এসেছে মিশি থেকে। মিশির ন্যায় কালো মানে মিশির মতো অতটা ঘন কালো। হ্যাঁ, মিশি মানে এক ধরনের দাঁত মাজা পাউডার, কালো রঙের। আগেকার দিনে সেই লোকেরা ছাই দিয়ে দিয়ে দাঁত মাজতো না, ওটা তো একটু জর্দা দিয়ে দেওয়া হতো। হ্যাঁ, পানে যে জর্দাটা, জর্দায় নেশা হয়তো হয় না, দোক্তা দিয়ে দেওয়া হতো। মানে দোক্তা মেশানো একটা দাঁত মাজার গুঁড়ো, সেইটাকে বলা হয় মিশি। তোমরা অনেকে দেখেছো এখনো লোকে একটা দাঁত মাজার জন্য অনেকে ব্যবহার করে, গ্রামে এখনো ব্যবহার আছে, যেটা নেশা হয়। হ্যাঁ, গোল মানে তামাক। হ্যাঁ, তোমার অভ্যাস নাই তামাকে দাঁত মাজা, তুমি যদি তামাক এতটুকু নাও দাঁত মাজা, তোমার মাথাটা ঘুরে যাবে, মাথা ঘুরে পড়ে যাবে। কিন্তু যাদের তামাকে দাঁত মাজার নেশা আছে তারা দেখবে সকালে একবার, বিকেলে একবার, এরপরে করতে করতে ওই পাড়ায় ঘুরছে, ঠিক আছে, দিয়ে তারপরে কিছুক্ষণ ঘষা হয়ে গেল, 5 মিনিট 10 মিনিট 15 মিনিটও হতে পারে, এবং লোকের সঙ্গে যদি গল্প করতে শুরু করে তাহলে আধ ঘন্টাও হতে পারে। ঘষে 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 তখন কাছাকাছি যে টিউবওয়েল রয়েছে সেই টিউবওয়েলে গিয়ে মুখটা ধুয়ে নিল। আসলে কিছু ট্র্যাডিশনাল নেশা আছে, ঐতিহ্যগত নেশা, যেগুলোকে আগেকার দিনে মানুষ খারাপ বলে মনে করতো না। পরবর্তীকালে আমরা জানতে পারলাম যে না, এগুলোর অনেক ক্ষতিকর দিক আছে, সেই জন্য আস্তে আস্তে কিন্তু সব উঠে যাচ্ছে। একটা সময় গ্রামে প্রচুর মানুষ তামাকে দাঁত মাজত, একটা সময় প্রচুর মানুষ বিড়ি খেতেন। এখন দেখবে হারটা অনেক কমে গেছে, কারণ মানুষ ক্ষতিকর দিকগুলো বুঝতে পারছে। দেখবে যারা ক্ষেত মজুর, কৃষি শ্রমিক, তাদের মধ্যে আগে মদ খাওয়ার প্রচলনটা বেশি ছিল। এখন দেখবে তাদের মধ্যে থেকে মদ খাওয়াটা ধীরে ধীরে উঠে যাচ্ছে, আর তারা খাচ্ছে না। মানে আগে গোষ্ঠী শুদ্ধ সবাই খেত, এখন দেখা যাচ্ছে কি ঘরে তো একটা লোক খায়, কিন্তু মেয়েরা একেবারেই বন্ধ করে দিয়েছে, এবং ছেলে মেয়েদেরকেও বারণ করে যে তোরা খাবি না। ঠিক আছে, ক্ষতিটা বুঝতে পারছে বলেই তো আস্তে আস্তে উঠে যাচ্ছে এগুলো। তবে আবার একটা অন্যরকম প্রবণতা দেখা যাচ্ছে, যারা আগে খেত না সেই সময়টা এখন একটা স্টাইল হয়ে উঠেছে মদ খাওয়া। এটা খুব খারাপ জিনিস। দেখো, একটু প্রসঙ্গের বাইরে গিয়ে বলি, আসলে এগুলো বলতে আমার ভালো লাগে, তোমাদের একটু সাবধান করে দিতে চাই এগুলো। আরে কুম্ভ মেলা চলছে তো, আমি ঢুকতে ঢুকতেই বললো স্যার আপনি একা একা কুম্ভ মেলা থেকে ঘুরে এলেন। হ্যাঁ, তো কি বলবো তোমাদের, আমার খুব লজ্জা লাগছে। কুম্ভ থেকে ফিরছি, গাড়িতে এত জ্যাম, রাস্তায় প্রচুর লেট হচ্ছে, ফলে আমাদেরকে দুপুরেও হোটেলে খেতে হয়েছে, না গাড়িতে, তো দুপুরেও খেতে হয়েছে, রাত্রিরেও হোটেলে খেতে হয়েছে। তো আমি রাত্রিরে খাই না, তো আরেকজন বন্ধু বললো যে আমিও খাবো না রাত্রি, তো বাকি ওরা 5 জনের জন্য ওদেরকে হোটেলে খাওয়ার ব্যবস্থা করে দিলাম। আর আমার সেই বন্ধুটি বলছে যে চলো একটু চা পাওয়া যায় কিনা দেখি, চাটা খাই। ওই হোটেলে জিজ্ঞেস করলাম, ও বলতে চা হবে না। খুঁজে খুঁজে পাশে গেলাম, একটা জায়গায় ছোট্ট মতো একটা দোকান রয়েছে, তো সেই দোকানে গিয়ে বললাম ভাই চা হবে, হিন্দিতেই বললাম, চা আসি কি? বললো বানিয়ে দিতে পারবো। বললাম ঠিক আছে তাহলে বানাও, আমরা একটু দাঁড়াচ্ছি।
তো দাঁড়াচ্ছি, যখন আমরা দাঁড়িয়েছি দেখছি দোকানটা একটা তক্তা রয়েছে, সেই তক্তায় কতগুলো লোক এবং তারা বাংলায় কথা বলছে। আমার লজ্জার কারণ এইটাই যে তারা বাঙালি। তারা ওইখানে ওর কাছ থেকে মাল মশলা নিয়ে ওইখানে মুরগি মাংস রান্না করছে এবং ওদের পাশে থামস আপের বোতল নামানো আছে। আমি যখন ওই দোকানদারটার সঙ্গে, দোকানদারটা কম বয়সী ছেলে, আমি যখন কথা বলছি, ও চা বানাচ্ছে, বলছি যে ওইখানে চা পেলেন না রেস্টুরেন্টে? আমি বললাম না, রেস্টুরেন্টে চা নেই। তাহলে ওইদিকে গিয়ে যেতে পারতেন, পেট্রোল পাম্পটার পাশে চাওয়ালারা আছে। আমি বললাম ভাই তোমার কোনো চিন্তা নেই, আমার কোনো সমস্যাই নেই, আমি ওইদিকে পিছন ঘুরে রয়েছি। মানে দোকানদার আমাকে যেটা বলতে চাইলো, বোঝাতে চাইলো যে এই সময় আমরা খদ্দের চাইছি না, আমি খদ্দের চাইছি না। কেন? কারণ ওই যে ওই মুরগি মাংস রান্না হচ্ছে, থামস আপের বোতলটা নামানো আছে, এরপরে আরেকটা বোতল ওরা বের করবে, সেই বোতলটা হচ্ছে মদের বোতল। তো চিন্তা করো, আজকে কুম্ভ মেলা, আমরা পুণ্য অর্জন করতে যাচ্ছি, দেশ বিদেশ থেকে মানুষ দেখতে আসছে, প্রচুর এত তীর্থযাত্রী যাচ্ছে যে ওখানে ভিড় সামাল দিতে পারছে না প্রশাসন, আমাদের প্রচুর কষ্ট হচ্ছে। কারা যাচ্ছে? মূলত যারা পুণ্যার্জন করতে যাচ্ছে, যাদের মধ্যে বিশ্বাস আছে যে এই সময়ে ত্রিবেণী সঙ্গমে স্নান করলে পুণ্য হয়, তাহলে পুণ্য কাজে যাচ্ছে। এও ঘর থেকে সেইটাই বলে বেরিয়েছে, মাঝ রাস্তায় ছাঁটতে শুরু করে। আচ্ছা বলো তোমরা, মদ কি এমন একটা জিনিস যে যেটা খেলে আমার কোনো উপকার হয়? একদম। 2 নম্বর হচ্ছে মদের দামটা কি কম? না। আচ্ছা, বিড়ি সিগারেট খৈনি যারা নেশা করে, তাদের সারাদিনে সিগারেটে ছেড়ে দিলাম, যদি বিড়ির কথা বলি, তাদের সারাদিনে হয়তো 10 টাকা 15 টাকায় তাদের হয়ে যায়। সিগারেট যাদের নেশা আছে তাদের সারাদিন 100 টাকার মধ্যে হয়ে যায়। কিন্তু যে মদের নেশা ধরবে, তার একবার বসলে পরে 100, 150, 200 টাকা উড়ে যাবে। তাহলে সে যেমন নিজের ক্ষতি করছে, সেরকম ফ্যামিলিকে ক্ষতি করছে। তার ওই টাকাটা তার সংসারে একটু ভালো মন্দ খাওয়ার জন্য কাজে লাগতে পারত, ছেলে মেয়ের পড়াশোনার জন্য কাজে লাগতে পারত, তার নিজের ভবিষ্যতের জন্য, বয়স্ক হলে তো রোজগার করতে পারবে না, তো ভবিষ্যতের জন্য কিছু টাকা জমাতে যেতে পারত। কিন্তু কি করছে? তারা মদ খেয়ে নিচ্ছে। এবং কারা খাচ্ছে এটা? যারা শিক্ষিত মানুষ, নিজেদেরকে শিক্ষিত বলে জাহির করে, তারা খাচ্ছে। এটাই সবচাইতে আমার দুঃখের জায়গা। তো যাই হোক, যেটা বলছিলাম, মিশি বোঝাতে গিয়ে তো অনেক কিছু হয়ে গেল। তো যেটা আমাদের বোঝার দরকার সেটা হচ্ছে শয়ের পরে হর্ষইকার ছিল। এখানে কোথায় গেল? কুম্ভ মেলা দেখতে চলে গেছে, পর ফিরে আসবে না হর্ষইকার। ঠিক আছে, তার মানে হ্রস্বের লোক হয়ে গেল। যখন শুধু মিশি বলছি তখন আমরা কিন্তু মিশিয়েই বলি, কিন্তু যখন এর সঙ্গে কালো শব্দটা যোগ করে দিচ্ছি তখন এর কিন্তু অন্তঃসরল আগে ঘটে যাচ্ছে। বোঝা গেল? তাহলে এক অন্তঃসরল দেখালাম যে যত অকারান্ত শব্দ আছে, প্রায় অধিকাংশ 90% সরলপের উদাহরণ। আর কিছু শব্দ আছে যারা অন্য একটা শব্দের সঙ্গে যুক্ত হওয়ার সময় তাদের স্বরবর্ণ, শেষ স্বরবর্ণটা লোপ হয়ে যায়। স্পষ্ট? তাহলে আদি সরল, মধ্য সরল, অন্ত সরল হয়ে গেল। আচ্ছা, এরপরে ব্যঞ্জন লোপে আমাদেরকে আসতে হবে। তাহলে ব্যঞ্জন লোপও 3 রকমের করব। বাকি যেমন অপরিষ্কার আছে থাকুক, ওদের সঙ্গে আমার কারবার নেই কোনো। বুঝতে পারছি কিছু? আমি একটু অলসতা করলাম, বেশি লিখবো না। আদি থেকে আদি
আদি ব্যঞ্জন লোক, ম থেকে মধ্য, মধ্য ব্যঞ্জন লোক, অ থেকে অন্ত, অন্ত ব্যঞ্জন লোক। আদি ব্যঞ্জন লোক একটা আমরা খুব বেশি ব্যবহার করি আমরা গ্রামের মানুষেরা, সেই শব্দটা হচ্ছে না। এমন কোন গান নাই যেখানে ঠাকুর থান নাই, তাই তো? শিব থান, ভৈরব থান, কালী থান, ঠাকুর থান, এমনকি আমরা তুলসী মঞ্চটাকেও বলি তুলসী থান, তাই তো? আচ্ছা, শিব থান, শিব থানে কে থাকে? শিব থাকে, তার মানে হচ্ছে ওটা শিবের স্থান। স্থান মানে জায়গা, তাহলে স্থান থেকে হয়ে গেল স্থান। কে গেল কুম্ভ মেলা দেখতে? দশটা কোথায় ছিল? থয়ের মাথায়, থয়ের আগে, আগের গুলো মাথায় চেপে যায়, ঠিক আছে? আগে যে থাকে মাথায় চেপে যায়, তার মানে ছয়ের আগে আছে, এই থয়ের আগে আছে থ আ ন অ, এই তো। এবারে এইটা চলে গেল কুম্ভ মেলা দেখতে, কুম্ভ এক্সপ্রেস ট্রেনে, থয় আকার থা ন, স্থান থেকে স্থান। তাহলে যখনই এবার গ্রামে মনসা থানে যাবে মাথায় রাখবে এই খান কিন্তু আদি ব্যঞ্জন লোপের উদাহরণ, ঠিক আছে? আরেকটা উদাহরণ তো দিতেই হবে নাকি? এই উদাহরণটা তোমাদের এগুলো অপরিচিত, আমি একটু পরিচিত উদাহরণ দিই। এসেছে শরৎ, হিমের পরশ, লেগেছে হাওয়ার পরে, শীতের বেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধরে, আমলকি বন কাঁপে যেন তার, বুক করে দুরু দুরু, পেয়েছে খবর পাতা খসানো সময় হয়েছে শুরু। এখানটা রবীন্দ্রনাথ কি লিখেছেন? মানে কি? স্পর্শ, শীতের স্পর্শ। শরৎ শুরু হলে শীতের স্পর্শ আমরা অনুভব করি, তাই তো? স্পর্শটাকে এখানে লিখছেন পরশ। এসেছে শরৎ, হিমের পরশ, তাহলে আসলে শব্দটা হচ্ছে স্পর্শ, এখান থেকে হচ্ছে পরশ। আচ্ছা, এসেছে শরৎ, হিমের পরশ বলছি। আমি তো জানি তোমাদের কোথায় কোথায় প্রশ্ন আসবে, যদি সেই প্রশ্নগুলো বুঝতেই না পারলাম তাহলে আমি আর কিসের মাস্টার মশাই বলবো? আমি উত্তর আগে দিয়ে দিয়েছি, ঠিক আছে? স্পর্শ এইটাকে করে নিই, স্পর্শ। সেখান থেকে হলো তোমরা যেটা বলছো এবারে তোমরা বলতে ঠিক আছে, তাই তো? স্পর্শ বানান এরকমই তো, তাই তো? আমরা দেখেছি না কি ইয়ে আছে ওইটা পরশ, তাহলে পরশ আছে। আচ্ছা, খেপা খোঁজে খোঁজে পেরে পরশ পাথর। দেখো এইটার সঙ্গে এটা দু জায়গায় তফাৎ আছে। এক জায়গায় অটা এসে গেছে, তাই তো?
ওইটাই ভাবো শুধু। রবাস্য পাশাপাশি ছিল বলে যুক্ত ব্যঞ্জন, মাঝে বয়সে দুটোকে ভেঙে দিয়েছে। কিসের উদাহরণ? মধ্য স্বরাগম মানে স্বরভক্তি। ওটা একটা প্রক্রিয়া হয়ে গেল, ওটা আমার দরকার নেই। আর কি প্রক্রিয়া হয়েছে? এই যে ছটা ছিল, এ বললো এ কুম্ভ মেলার জন্য গেছিল, এ বললো তাহলে আমি বেনারস যাচ্ছি, এই সময় সবাই গঙ্গা দেখতে যাচ্ছে, গঙ্গা আরতি। তাহলে এ এখান থেকে চলে গেল। তাহলে কি হলো? আদি ব্যঞ্জন লোক হলো। হয়েছে তো? কোনো সমস্যা আছে? আচ্ছা, ঘন্টা পড়ে গেল, কিন্তু একটা উদাহরণ দিয়ে তোমরা আমাকে বলবে এটা কোন শব্দ থেকে এসেছে। ওরে ভাই, ফাগুন লেগেছে বনে বনে, নাকি? আসলে শব্দটা হচ্ছে ফাল্গুনে বিকশিত কাঞ্চন ফুল, ডালে ডালে পুঞ্জিত আম্র মুকুল, চঞ্চল মৌমাছি গুঞ্জরি গায়, বেনু বনে মরমরে দক্ষিণ বায়। কি মনে পড়ছে না? সে কি ফাল্গুনে বিকশিত কাঞ্চন ফুল মনে পড়ছে না? তবে মাঝে লড় ছিল তো, অযোধ্যা চলে গেছে রাম মন্দির দেখতে, তাই তো? তাহলে এটা কি ধরনের ব্যঞ্জন? ব্যঞ্জন লোক, তাহলে মধ্য ব্যঞ্জন লোক। তাহলে দুই ধরনের ব্যঞ্জন লোক আজকে শিখলাম, আদি ব্যঞ্জন লোক আর মধ্য ব্যঞ্জন লোক। না, এটা একটা ফাল্গুন শব্দটা, ফাল্গুন থেকে ফাগুন। ঠিক আছে, আমার লেখা ঠিক আছে।